দ্বীপান্তর, চাবুকের ঘা আর অমানবিক অত্যাচার ও ফাঁসির কাঠগড়ায় দেশপ্রেমের ইতিহাস লিখেছিল সেলুলার জেল। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা সবাই বুঝে গেছো যে আজকের ভিডিওতে তোমরা কি দেখতে পারবে। এখন বাজে বিকাল 3:30। 3:30-র সময় আমরা বেরিয়ে পড়েছি সেলুলার জেলে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ির থেকে সময় লাগে প্রায় 10 মিনিট, আর সেলুলার জেলে যেতে গেলে অনেক জায়গা পার করে যেতে হয়। এসব জায়গাগুলো আমার ব্লগে তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি। যেতে যেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আন্দামান নিকোবরটা ভারতবর্ষের কোন প্রান্তে অবস্থিত। ভারতে বঙ্গোপসাগরের ছোট্ট একটা ভূখণ্ডে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরই রাজধানী পোর্ট ব্লেয়ার। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম অ্যাবারডিন বাজারে, আর এই অ্যাবারডিন বাজারটা আমাদের আন্দামান নিকোবরের সবথেকে বড় বাজার আর সবথেকে পুরনো বাজার। দূর থেকে যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা তৈরি করেছিল ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে। অ্যাবারডিন বাজারটা অনেক বড়। বাঁ সাইডে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সিধা বেরিয়ে যাচ্ছি সামনের দিকটা। যেতে যেতে বাঁ সাইডের রাস্তাটা চলে যাচ্ছে ডিগনাবাদের দিকে, আর ডান সাইডের রাস্তাটা চলে যাচ্ছে আন্দামান ক্লাব ও নেতাজি স্টেডিয়ামের দিকে, আর নিচের রাস্তাটা চলে যাচ্ছে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের দিকে, আর উপরের রাস্তাটা সিধা আমরা বেরিয়ে যাচ্ছি সেলুলার জেলের দিকে। আর এই রাস্তায় রয়েছে জিবি পান্থ হসপিটাল, আর এই রাস্তাটা পুরোটাই ওয়ান ওয়ে। যেতে যেতে রাস্তার বাঁ সাইডে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সব কটা ট্রাভেলসের গাড়ি, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কী হারে ট্যুরিস্ট আমাদের আন্দামানে বেড়াতে আসছে। ফাইনালি আমরা সেলুলার জেলে পৌঁছে গেছি, আর গাড়ি পার্কিংয়ের জন্য আমরা সিধা চলে যাচ্ছি জিবি পান্থ হসপিটালের ক্যাম্পাসের ভিতরে। বিশেষ করে এই সময়টা আর বিকালের দিকটা প্রচুর ভিড় হয়, যার জন্য গাড়িটা পার্কিং করতে অসুবিধা হয়ে যায়। আমাদের আন্দামান নিকোবরের সবথেকে বড় হসপিটাল গোবিন্দ বল্লভ পান্থ হসপিটাল। প্রথমে আমরা চলে এলাম সেলুলার জেলের পার্কে। এই পার্কের নাম হচ্ছে বীর সাভারকার পার্ক, আর এই পার্কের মধ্যে 60 জন মহান বিপ্লবীদের স্ট্যাচু বানানো রয়েছে। আর এনাদের সম্বন্ধে জানতে পারলে আমরা সেলুলার জেলের বিষয়ে অনেক কিছু জানতে পারবো। তাহলে চলো এনাদের বিষয়ে আমরা কিছু জেনে নিই। মোহিত মৈত্র, ইনি একজন স্বাধীনতা সংগ্রামী। সেলুলার জেলে অনশনে বসেছিলেন, তারপর ব্রিটিশদের ফোর্স ফিডিংয়ে মারা গিয়েছিলেন। ইনি হচ্ছেন মোহন কিশোর নামদাস। ইনি বীর ক্রান্তিকারী ছিলেন। ব্রিটিশদের অত্যাচারে
ফোর্স ফিডিংয়ে মারা গিয়েছিলেন। ইনি হচ্ছেন মহাবীর সিং। ইনি একজন সমাজতান্ত্রিক ছিলেন। ইনি অনশনে থাকাকালীন ব্রিটিশদের ফোর্স ফিডিংয়ের দ্বারাই মারা গিয়েছিলেন। ইনি হচ্ছেন পণ্ডিত রাম রাখাওয়ালি। ইনিও সেলুলার জেলে অনশন করতে গিয়ে মারা গিয়েছিলেন। ইনি বাবা ভান সিংহ। ইনি লাহোর ষড়যন্ত্র কেসে ধরা পড়ে কালাপানির সাজা কাটতে হয়েছিল। ইনি হলেন ইন্দুভূষণ রায়। এনাকে ব্রিটিশরা এতই অত্যাচার করেছিল যার ফলে উনি সেলুলার জেলেই আত্মহত্যা করেছিলেন। ইনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর। 4 জুলাই 1911 সালে কালাপানির সাজা দিয়েছিল নাসিক জেলার কালেক্টর জ্যাকসনের হত্যার অপরাধে। এনাকে লম্বা সময় ব্রিটিশদের অত্যাচার সহ্য করতে হয়েছিল। এবার তাহলে চলো সেলুলার জেলের দিকে যাওয়া যাক। এই সেলুলার জেলটা কালাপানি নামে পরিচিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি ব্রিটিশ ঔপনিবেশিক কারাগার ছিল। কারাগারটি ভারতের ঔপনিবেশিক সরকার অপরাধীদের এবং রাজনৈতিক বন্দীদের নির্বাসনের উদ্দেশ্যে ব্যবহার করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত ও বিনায়ক দামোদর সাভারকর এই কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। বর্তমানে এই জেলটি জাতীয় স্মৃতি স্মারক হিসাবে ব্যবহার হচ্ছে। এবার আমরা জেলের মধ্যে প্রবেশ করার জন্য 30 রুপিসে একটা টিকিট নিয়ে নিলাম। সেলুলার জেলের ইতিহাস। স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ অংশ হয়ে উঠেছিল এই সেলুলার জেল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ এবং শেষ হয়েছিল 1906 সালে। আমরা এবার সেলুলার জেলের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। প্রথমে আমরা চলে আসলাম গ্যালারিতে। সেলুলার জেলের গ্যালারিতে রাখা রয়েছে সেলুলার জেলের কালো ইতিহাস। আমাদের দেশের বিপ্লবীদের উপরে যে অমানবিক অত্যাচার করেছিল তারই একটা উদাহরণস্বরূপ রাখা রয়েছে। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর যখন বিপ্লবীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল তখন প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। এখানে স্বাধীনতা বিপ্লবীদের পাঠানোর একমাত্র কারণ ছিল তাদেরকে মূল ভূখণ্ড থেকে এবং তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরিয়ে রাখা। স্বাধীনতা বিপ্লবীদের এখানে এনে কঠোর শাস্তি দেওয়া হতো, আর এই কারণেই দেওয়া হতো যাতে কোনো দিন স্বাধীনতা আন্দোলন করার সাহস না পায়। এখানে দেওয়া রয়েছে সেলুলার জেলের পুরোটা ডিটেলস, কবে থেকে তৈরি শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, সেলুলার জেলের কটা সেল ছিল, এক একটা সেলে কতগুলো রুম ছিল, সব বৃত্তান্ত এখানেই পাওয়া যায়। এখানে রয়েছে রাজনৈতিক বন্দীদের কিছু ছবি। এই জেলে যে ধরনের বিপ্লবীদের উপরে অমানবিক অত্যাচারগুলো হতো
সেগুলোই ডিটেলসে লেখা রয়েছে। আর তার সঙ্গে রয়েছে কিছু অত্যাচারের ছবিগুলো। সেলুলার জেলে যত বিপ্লবীরা বন্দী ছিলেন সবার ফটোগুলো এখানে রাখা রয়েছে। এবার চলো তোমাদের সঙ্গে সেলুলার জেলের পুরনো নকশাটা শেয়ার করি। সেলুলার জেলটি তৈরি করা হয়েছিল 7টি শাখায়, কিন্তু 1963 সালে এই সেলুলার জেলের 3টি উইংস ভেঙে আমাদের আন্দামান নিকোবরের সবথেকে বড় হসপিটাল জিবি পান তৈরি করা হয়। তোমরা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে যে জেলের সবকটা উইংস কিন্তু সমান না। এখানে অনেক বড় পাহাড় ছিল, পাহাড়টা কেটেই এই পুরো সেলুলার জেলটা তৈরি করা হয়েছিল। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই বর্তমানে যে 3টে উইংস আছে সেগুলো দেখানোর জন্য। প্রতিদিন এই জায়গাতে লাইট অ্যান্ড সাউন্ড 5:30 থেকে আরম্ভ হয়, আর এখানে 3টে শিফটে হয়। আর এই লাইট অ্যান্ড সাউন্ড আমরা শুনলেই বুঝতে পারবো যে কী ধরনের অত্যাচার এই জেলের মধ্যে করা হতো আমাদের বিপ্লবীদের উপরে। যখন লাইট অ্যান্ড সাউন্ডটা আরম্ভ হয় তখন শ্যুট করাটা পুরোপুরি নিষেধ। জেলটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে কোনো বিপ্লবীরা অন্য কোনো বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করতে না পারে। জেলের 7টা উইংস এমনভাবে তৈরি করা হয়েছিল, এক একটা উইংসের সেলের দরজা যদি সামনের দিকে থাকে, সেকেন্ড উইংসের দরজাগুলো অপোজিট সাইডে থাকে। জেলের উইংসগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে কী ধরনের আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপরে অত্যাচার করা হতো। তাদের সঙ্গে দেখা তো দূরের কথা, তাদের একটু আওয়াজও শুনতে পেত না। জেলের প্রত্যেকটা উইংসের সঙ্গে মাঝখানে একটা টাওয়ার যুক্ত ছিল, আর এই টাওয়ারটা ব্যবহার করা হতো প্রত্যেক উইংসের বন্দীদের উপরে নজর রাখার জন্য। প্রত্যেকটা শাখায় 3 তলা ছিল এবং মোট 696টি কক্ষ ছিল। এখানে যে খোলা মাঠটা রয়েছে, এখানেই স্বাধীনতা সংগ্রামীদের প্রচুর অত্যাচার করা হতো, আর এই অত্যাচারগুলো অন্যান্য বিপ্লবীদের চোখের সামনেই করা হতো। আর এখান থেকেই ফাঁসির ঘরে নিয়ে যাওয়া হতো। সবটাই বিপ্লবীদের চোখের সামনেই করা হতো, তার একটাই কারণ, তাদেরকে মেন্টালি যতটা পারত টর্চার করা হতো। অনেক বিপ্লবীরা ছিলেন এই ধরনের অত্যাচার দেখে তাদের নিজেদের মানসিক ভারসাম্যটাও হারিয়ে ফেলেছিলেন। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যে আমাদের স্বাধীনতা বিপ্লবীদের উপর প্রতিদিন যে নিত্য টর্চার, নিত্য যে কাজকর্মগুলো দিত, আর সেই কাজকর্মগুলো সময় মতো না করাতে কি কি শাস্তি হতো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা তখন এই সেম জায়গাটাই ছিল, শুধু কিছু কিছু একটু চেঞ্জ করা হয়েছে। এই যে
মেশিনটা দেখতে পাচ্ছ, এটাও ওই সময়কার মেশিন। ওই সময় ব্রিটিশ রুলে ছিল প্রতিদিন ক্যাদিদের দিয়ে কাজ করানো, আর সেই কাজের মধ্যে ছিল এই মেশিনে এক একটা ক্যাদিদের 30 পাউন্ড করে নারকেলের তেল বের করা আর সরষের তেল 10 পাউন্ড। নারকেলের তেলটা বের করার জন্য শুকনো নারকেলটা দেওয়া হতো, আর এই তেলটা যখন তৈরি করতে হতো প্রায় এক একজনার 8 থেকে 9 ঘন্টা সময় লেগে যেত। আর ঘুরতে ঘুরতে যখন কোনো ক্যাদির কষ্ট হয়ে যেত তখন পিছন থেকে চাবুকের ঘা মারত, আর কোনো ক্যাদি যদি বারণ করে দিত তাহলে গরুর মতন বেঁধে ঘুরাতো আর পিছন থেকে চাবুক মারত। আর অন্যান্য শাস্তির ব্যবস্থাও ছিল, আর তার মধ্যে সবথেকে বড় শাস্তি ছিল নারকেলের খোসা দিয়ে দড়ি তৈরি করা। প্রথমেই নারকেলের খোসাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখা হতো, আর সেগুলোকে তুলে একটা কাঠের টুকরোর উপরে রেখে অন্য একটা কাঠের টুকরো দিয়ে মারতে থাকতো। আর পেটাতে পেটাতে যখন নারকেলের ফাইবারটা মানে ছিবড়াটা বেরিয়ে যেত সেগুলো আবার রোদে শুকানো হতো, আর শুকানোর পরে মেশিন দিয়েই দড়িটা তৈরি করা হতো। আর মেশিনে হাত ঘোরাতে ঘোরাতে হাতের অবস্থা খুবই খারাপ হতো। পরের শাস্তিটা ছিল অনেক ভয়ানক। এখানে ক্যাদিদের এনে টাইট করে হাত পা বেঁধে দিত, আর বাটাকে পাতলা একটা কাপড় টাইট করে বাঁধত, আর এই বাটাকের উপরেই চাবুক মারত। আর চাবুক মারতে মারতে যত সময় না চামড়াটা ফেটে যেত থামতো না। যখন চামড়া ফেটে যেত তখনই এনাদের ছাড়ত। আমরা যখন সেলুলার জেলে ঘোরার জন্য আসি তখন বিপ্লবীদের অমানবিক অত্যাচারগুলো যখন শুনি তখন গাটা শিউরে ওঠে, আর তখন অনুভব করি যে আজকের দেশটাকে স্বাধীন করার জন্য ওনারা কি না অত্যাচার সহ্য করেছে, যার জন্য আজকে আমরা শান্তিতে বসবাস করতে পারছি। পরের পানিশমেন্ট ছিল বস্তা দিয়ে তৈরি করা পোশাক। আর এই পোশাকটা যখন বডিতে দেওয়া হতো তখন বডিতে নানান ধরনের অ্যালার্জি দেখা যেত, র্যাশ উঠে যেত, আর অনেক ধরনের স্কিন প্রবলেমও দেখা যেত। শাস্তির জন্য 3 ধরনের ফিটার্স ব্যবহার করা হতো। প্রথমেই চেন ফিটার্স যে ক্যাদিদের পরানো হতো সেই সব ক্যাদিরা খুব ভালোভাবে ওঠা বসা করতে পারতো, কারণ শিকলগুলো ফ্লেক্সিবল থাকতো। সেকেন্ড হচ্ছে বার ফিটার্স, আর বার ফিটার্সটা তৈরি করা হতো রড দিয়ে, আর রডের জন্য ক্যাদিরা ঠিক মতন বসার শোয়া কিছুই করতে পারতো না। তারপর হচ্ছে ক্রস বার ফিটার্স। এটা রড দিয়ে তৈরি করা হতো, কিন্তু পায়ের মাঝখানে একটা এক্সট্রা রড দেওয়া হতো, যার জন্য ক্যাদিরা হাঁটার সময় পায়ে খুব আঘাত পেত আর ঠিক মতন হাঁটাচলা করতে পারতো না। তখন ক্যাদিদের গলাতে একটা করে রিং পরানো হতো। এখন যেমন আইডেন্টি কার্ড, ঠিক তেমন ওই সময় এই রিংয়ের সঙ্গে নাম্বার দেওয়া হতো, আর এইভাবেই ক্যাদিদের চিনতে পারত। আজও যেন কালাপানির এই অত্যাচার কেউই ভুলতে পারেনি। আজ যখন শোনা হয় যে কালাপানিতে যাব, কালাপানির নামটা শুনেই যেন সবাই ভয়ে আঁতকে ওঠে, আর এই ভয়টা হয়তো সারা জীবনের জন্য সবার মনের মধ্যে থেকে গেল। এবার তোমাদেরকে নিয়ে এলাম 3টি উইংসের মধ্যে একটা সেলে, আর সেলগুলো কিভাবে তৈরি হলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরোটা জেলটা যে ইট পাথর দিয়ে তৈরি করা হয়েছিল পুরোটাই বার্মা থেকে আনানো হয়েছিল। এখন তোমাদেরকে নিয়ে এলাম মহান ক্রান্তিকারী বীর সাভারকরের সেলে।
বীর সাভারকার একজন পলিটিক্যাল লিডার ছিলেন, আর তখন ব্রিটিশরা পলিটিক্যাল লিডার্সদের খুবই ভয় পেয়ে চলত। যত পলিটিক্যাল লিডার ছিল তাদেরকে আলাদাভাবে ট্রিট করা হতো, আর তার মধ্যে বিপ্লবী ক্রান্তিকারী বীর সাভারকারকে আলাদাভাবেই রাখা হতো। আর এই কক্ষটাই ছিল বীর সাভারকারের কক্ষ। এনাকে 10 বছর পরে ব্রিটিশ সরকার ছেড়ে দিয়েছিল। ব্রিটিশ সরকার সবসময় ভাবত যে বীর সাভারকার একজন ভয়ঙ্কর ক্যাদি ছিলেন, যার জন্য ওনার কক্ষের সামনে 2টি দরজা রাখা হয়েছিল। ইনি যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করতেন সেগুলো আজও স্মৃতি হিসাবে রাখা রয়েছে। এই কম্বলটা উনি গায়ে দিতেন, আর এই থালাতেই খাবার খেতেন, আর এই বাটিটায় জল পান করতেন। এই জেলের মোট 696টি কক্ষ ছিল, আর প্রত্যেকটি কক্ষ 4.5 মিটার লম্বা এবং 2.7 মিটার চওড়া ছিল। একটা সেল প্রায় 3 মিটার করে উঁচু ছিল। এবার আমরা চলে আসলাম আরেকজন বীর ক্রান্তিকারী শচীন্দ্রনাথ সান্যালের রুমে। এইখানে এনাকে রাখা হয়েছিল। প্রতিটা কক্ষ একই ধরনের বানানো হয়েছিল, আর এই কক্ষের মধ্যে একটাই শুধু জানালা থাকতো, সেখান থেকে হাওয়া বাতাসটা ঢুকতো। তালার ছিটকানিটা এমনভাবে রাখা হয়েছিল যে ওখানে হাত পৌঁছাবার কোনো উপায় ছিল না, তার জন্য পালাবার কোনো সুযোগই তাদের কাছে ছিল না। এবার তোমাদেরকে নিয়ে এলাম বিপ্লবীদের নামের লিস্টে। যারা যারা এই কালাপানি সেলুলার জেলের সাজা ভোগ করেছেন তাদেরই লিস্টে নাম রয়েছে। এক জায়গাতে পরিসংখ্যান বলছে সেলুলার জেলে মোট 585 জন ভারতীয় বন্দীকে আটক রাখা হয়েছিল। সেন্ট্রাল টাওয়ারের নিচে তাকালেও দেখা যায় এই পরিসংখ্যানটা। সেই বীর বিপ্লবীদের মধ্যে 398 জনই বাঙালি। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামকে যে দীর্ঘ সময় ধরে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল বাঙালিরাই, সেলুলার জেলের পরিসংখ্যানেও তা স্পষ্ট হয়ে রয়েছে। এবার আরেকটা উইংসের আরেকটা সেলে পৌঁছে গেলাম, আর প্রতিটা সেলের
কক্ষগুলো একই ধরনের। 1998 সালে 3 কোটি ইট খরচ করে আন্দামানের সাগর পরে দ্বীপান্তরের কারাগার বানিয়েছিল ব্রিটিশরা, আর 1906 সালে তার আনুষ্ঠানিক উদ্বোধন হয় কারাগার হিসাবে। সেলুলার জেলের প্রতিটি ইটে আজও লেগে আছে বীর বিপ্লবীদের রক্ত, ঘাম আর তাদের দেশের প্রতি ভক্তি। এই সমস্ত বদ্ধ কারাগারে এক একজন বিপ্লবীদের জীবনগুলো কাটত খুবই কষ্টে, আর নির্মম অত্যাচারগুলো নিজেদের চোখে দেখার পরে কেউ কেউ ছিল যাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, কেউ কেউ আছে অত্যাচারে আত্মহত্যা করে নিয়েছিলেন। আত্মহত্যা করার পরে দেহগুলোর ঠিক মতন সৎকার্য না করে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলা হতো। আরও অনেক লিস্ট টানানো রয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে পারলাম না। এবার তোমাদেরকে নিয়ে এলাম সেলুলার জেলের সব থেকে উপরের টপে, আর এখানে আসার পরে এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিবি পান্থ হসপিটাল। ব্রিটিশ সরকার যখন এই জেলটি তৈরি করেছিল তখন অনেক বুদ্ধি খাটিয়ে এই জেলটি তৈরি করা হয়েছিল, কারণ সবগুলো উইংস এই জলের দিকে, মানে গভীর সমুদ্রের দিকে, যার জন্য যেদিকে তাকাবে সেদিকে দেখবে সমুদ্র আর সমুদ্র। কালাপানি নামে পরিচিত ছিল। কোনো উইংসের কক্ষ থেকে কোনো বিপ্লবীরা পালিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না, আর যদি বেরোনো সম্ভব হতো তাহলে তাদের সামনে বাধা হতো এই নীল সমুদ্র। সেলুলার জেলের 3টি শাখাকে ভেঙে আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের সবথেকে বড় হসপিটাল জিবি পান্থ হসপিটাল গড়ে তুলেছিল। বর্তমানে 500 বেড এই হাসপাতালে নির্মাণ করা হয়েছে, আর 40 জন ডাক্তার স্থানীয় জনগণকে সেবা প্রদান করছেন। দূর থেকে যে আইল্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই আইল্যান্ডটার নাম হচ্ছে বর্তমানে মাউন্ট মণিপুর, কিন্তু আগে ছিল এটার নাম মাউন্ট হ্যারিয়েট। আর মাউন্ট মণিপুর কী কারণে হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1891 সালে ব্রিটিশদের মধ্যে আর মণিপুরীদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধে অনেক মণিপুরিসরা শহীদ হয়েছিলেন। লাস্ট রাজা বেঁচে ছিলেন, ওনাকে কালাপানির সাজা দেওয়া হয়েছিল, আর কালাপানি মানে আন্দামানে আনার পর এই মাউন্ট হ্যারিয়েটে রাখা হয়েছিল। আর মণিপুরি এই রাজার স্মৃতিতেই মাউন্ট হ্যারিয়েটকে বদলে মাউন্ট মণিপুর রাখা হয়েছে। দূর থেকে যে ফ্ল্যাগ পয়েন্টটা দেখতে পাচ্ছ, 29 ডিসেম্বর 1943-তে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজের তরফ থেকে আমাদের আন্দামানে এসেছিলেন, আর উনি জিমখানা গ্রাউন্ডে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন 30 ডিসেম্বর 1943-তে। দূর থেকে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, আগে ছিল এর নাম রস আইল্যান্ড। বর্তমানে এই রস আইল্যান্ডের নাম রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড।
আর তখনকার সময় এই আইল্যান্ডটা ছিল ব্রিটিশদের রাজধানী। এবার চলে আসলাম নেতাজির গ্যালারিতে। আর এখানে আসলে দেখতে পারবে নেতাজির ছবিগুলো পেন্টিং করে রাখা হয়েছে। আর রয়েছে নেতাজি দেশের জন্য যে সমস্ত মহান মহান কাজগুলো করেছেন তারই সমস্ত ছবিগুলো এই গ্যালারিতে রাখা রয়েছে।
এবার তোমাদেরকে নিয়ে এলাম ফাঁসির পূর্বে যে লাস্ট কাজগুলো করা হয় সেই জায়গাটায়। বিপ্লবীদের যখন ফাঁসির অর্ডার হয়ে যেত তখন এই জায়গাতেই স্নান করা, তাদের শেষ ইচ্ছাটা জানান, আর এই কারণেই জানতো যে তাদের ধর্ম আলাদা হয়, সেই ধর্ম অনুযায়ী তাদের দাহ করা হতো। সমস্ত কাজগুলো করার পরে বিপ্লবীদের সেলে রাখা হতো, আর সেই সব জায়গাতে তাদের সঙ্গে ভালো করে ব্যবহার করা হতো, যেমন ভালো খাবার পরিবেশন করা হতো, আর তাদের উপরে কোনো ধরনের মানসিক অত্যাচার করা হতো না। এবার তোমাদেরকে নিয়ে এলাম ফাঁসি ঘরে। এখানেই সমস্ত বিপ্লবীদের যাদের যাদের ফাঁসির অর্ডার হতো এখানেই ফাঁসি দেওয়া হতো, আর এখানে 3টে ফাঁসির ফান্দা রয়েছে। ফাঁসি ঘরের প্রায় সব কিছুই চেঞ্জ করা হয় না উপরের যে আয়রন বার, নিচে আয়রন লিভার, আর এটা সেই ব্রিটিশ আমল থেকেই রয়েছে। যখন একজন বিপ্লবীকে এই রশিতে ঝুলাতো, এই রশির সঙ্গে থাকতো আয়রন, আর ঝুলানোর সঙ্গে সঙ্গে ওই আয়রনের সাহায্যে স্পাইনাল কর্ডটা ভেঙে যেত, আর সমস্ত ডেড বডিগুলো তখন এই নিচেই রাখা হতো। এবার তোমাদেরকে নিয়ে এলাম স্বাতন্ত্র্য জোতে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের জন্য সবসময় জোত জ্বালানো হয়। এই স্বাধীনতা বিপ্লবীদের জন্য আন্দামানটা একটা তীর্থস্থানে পরিণত হয়েছে, আর তোমরা সবাই একবার করে আন্দামানে অবশ্যই বেড়াতে আসবে। আর এই যে বটগাছটা এখন পুরনোটা নেই, এই জায়গাতেই একটা পুরনো বটগাছ ছিল। এই সেলুলার জেলের স্বাধীনতা বিপ্লবীদের উপরে যত ধরনের অত্যাচার হতো সব কিছুর সাক্ষী ছিল এই বটগাছ। এবার তোমাদেরকে নিয়ে এলাম শহীদ স্মারকে। এখানে শহীদদের জন্য একটা স্মারক তৈরি করা হয়েছে। তাহলে বন্ধুরা, সেলুলার জেলটা আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে আছো যারা অনেক বয়স হয়ে গেছে, আমি চাই আমার ব্লগের মাধ্যমে তোমাদের সবটাই জানানো, যার জন্য একটু চেষ্টা করে দেখলাম। সাড়ে 5টার সময় থেকে আবার আরম্ভ হয়ে যাবে লাইট অ্যান্ড সাউন্ড, যার জন্য সবাই বেরিয়ে পড়লো।
এই গাড়িতে বসে বসে একটা জিনিস দেখলাম, যত টুরিস্টরা সেলুলার জেল ঘুরছে, ঘোরার পরে এই দোকানটা এসে সবাই একটু খাওয়া দাওয়া করছে। আর তোমরাও এসে অবশ্যই এই দোকানটায় খেতে পারো। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ির থেকে যে রাস্তাটা ধরে আমরা এসেছি সেই রাস্তা থেকে রিটার্ন আর বাড়িতে যেতে পারবো না। তোমাদেরকে আমি বলেই দিয়েছি এই রাস্তাটা পুরোটাই ওয়ান ওয়ে। সিধা নিচের দিকে চলে যাচ্ছি। আর নিচে যেতে যেতে তোমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যটা ওটাও শেয়ার করতে করতে যাচ্ছি। আর এখান থেকে যেতে যেতে বাঁ সাইডে পড়ে রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্স। আর এটা হচ্ছে মেরিনা পার্কের গেট। এখান থেকেই রস আইল্যান্ডে যাওয়ার জন্য বোটে চড়ে যেতে হয়। যেতে ডান সাইডে পড়ছে ধর্মশালা। এই ধর্মশালাটা বহু পুরনো, এখন নতুন করে তৈরি করা হয়েছে। সব ইন্টার আইল্যান্ডের লোকজনেদের থাকার ভালো ব্যবস্থা। এবার আমরা মেন বাজারে চলে এলাম। আর এই বাজারটা তোমাদের সঙ্গে একটা ব্লগে পুরোটা শেয়ার করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইকের সঙ্গে সঙ্গে একটা শেয়ার করে দিও। আর যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।